আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। সাথে আছে আমি নুসরাত জাহান মুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরো 22 জনের মৃত্যু শনাক্ত, 1541, নতুন 346 জন সহ মোট সুস্থ 7925 জন। দৃষ্টান্ত স্থাপন করে করোনায় মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করছেন কিছু মানুষ। কর্তব্যের কারণে অনেকের ঈদ কেটেছে অ্যাম্বুলেন্সে কিংবা সমাধিস্থলে। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। বিভিন্ন মহাসড়ক ও ঘাটগুলোতে বাড়ছে ব্যক্তিগত গাড়ির চাপ। রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড় ও মুষলধারে বৃষ্টি, সড়কে ভেঙে পড়েছে গাছ, কিছু এলাকায় জলাবদ্ধতা। জয়পুরহাটে ঝড়ে 4 জনের মৃত্যু। দর্শক, শিরোনাম শুনছিলেন, বিস্তারিত সংবাদে যাচ্ছি। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 22 জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো 544 জনের। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার 1.42%। নতুন করে শনাক্ত হচ্ছেন 1541 জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 38,292 জনে। দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এই তথ্য জানান। এছাড়া নতুন করে 346 জন সহ সুস্থ হয়েছেন 7,925 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 7,843টি এবং পরীক্ষা করা হয়েছে আগের দিনের নমুনা সহ 8,015টি। যা পরীক্ষা করা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1,541 জন এবং এ পর্যন্ত শনাক্ত 38,292 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 346 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 7,925 জন। দর্শক, আমাদের অপর একটি স্টুডিওতে রয়েছেন সহকর্মী রাকিব হাসান। দেশ ও দেশের বাইরের করোনা পরিস্থিতি জানবো তার কাছ থেকে। রাকিব। ধন্যবাদ মুনা আপনাকে। আমি এখন জানিয়ে দিচ্ছি করোনা ভাইরাসের সর্বশেষ কিছু চিত্র। প্রথমে আমি বাংলাদেশের চিত্র দিয়ে শুরু করতে চাই। আমরা এর মধ্যে জানতে পেরেছি বাংলাদেশে গত 24 ঘন্টায় কিন্তু আক্রান্ত হয়েছেন 1541 জন এবং নতুন মৃত্যুবরণ করেছেন 22 জন, সুস্থ হয়েছেন 346 জন এবং গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 8,015টি। এই তথ্যগুলো থেকে আমি যদি একটু বিস্তারিত জানাতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশ কিন্তু আক্রান্তের দিক থেকে বর্তমানে 22তম স্থানে রয়েছে বিশ্বের এবং সেই দিক থেকে বাংলাদেশের যে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 38,292 জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,925 জন, মোট মৃত্যুবরণ করেছেন 544 জন এবং এই পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে 2,66,456টি। এই তথ্য থেকে আমরা জানাতে চাই এখন পর্যন্ত আক্রান্তের হার কিন্তু দাঁড়িয়েছে 24.33%, যেখানে আমরা বলতে চাই 77.9% কিন্তু এখনো পর্যন্ত আইসোলেশনে রয়েছেন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 20.70% আর মারা গেছেন 1.42%। এবং শনাক্তের হার যদি আমরা বলি, মোট শনাক্তের হার এখন পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে 19.22%। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রগুলো থেকে আমরা দেখতে পাই গত 24 ঘন্টায় যে আক্রান্তের হার কিন্তু আমরা দেখতে পাই যে 24.33% এবং 24 ঘন্টায় যে মৃত্যুর হার, সেই মৃত্যুর হার আমরা দেখতে পাই 4.55% এবং সুস্থতার হার ছিল গত 24 ঘন্টায় 29.19%। আসলে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত কিন্তু এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। গত এক সপ্তাহের চিত্র থেকে আমরা তাই দেখতে পাই যে এক সপ্তাহ কিন্তু 1,000-এর উপর প্রতিদিন 1,000-এর উপর লোক আক্রান্ত ছিল এবং সেটি কখনো কখনো গিয়ে প্রায় 2,000 ছুঁয়েছে। এছাড়া আমরা আরেকটি বিষয় দেখাতে চাই, যদি শুধু রাজধানীর চিত্র একটু দেখাতে চাই, আমরা যে রাজধানীতে এখনো পর্যন্ত আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ অবস্থানে রয়েছে কাকরাইল, সেখানে আক্রান্ত হয়েছেন 298 জন এবং যাত্রাবাড়িতে রয়েছে তার পরের অবস্থান, সেখানে 274, মহাখালীতে 259, মোহাম্মদপুরে 224, মুগদায় 221 এবং রাজারবাগ বরাবরের মতো এখনো পর্যন্ত স্থিতিশীল রয়েছে 207 জন আক্রান্তের দিক থেকে। তবে এই ছিল আসলে আমার কাছে দেশের কিছু খবর। আমি যদি একটু বিশ্ব দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বিশ্বজুড়ে কিন্তু করোনা ভাইরাসে আক্রান্তের এবং মৃত্যুর হার গিয়ে দাঁড়িয়েছে 3 লাখ ছাড়িয়েছে এবং আক্রান্তের
আক্রান্তের সংখ্যা কিন্তু 56,84,000-এরও বেশি এবং সুস্থ হয়েছেন 24,30,000-এর বেশি মানুষ। অর্থাৎ বিশ্বেও কিন্তু এখনো পর্যন্ত প্রতিনিয়ত আসলে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। বিশ্বের মধ্যে করোনা ভাইরাসের সবচেয়ে বেশি শোচনীয় অবস্থান এখনো পর্যন্ত রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মৃত্যুর হার কিন্তু 1 লাখ ছাড়িয়েছে এবং আক্রান্ত 17,25,000-এরও বেশি হয়েছেন। এবং এর পরের অবস্থানটি রয়েছেন কিন্তু ব্রাজিল বর্তমানে, এবং তৃতীয় অবস্থান রয়েছেন রাশিয়া, এবং চতুর্থ অবস্থানে স্পেন, এবং পঞ্চম অবস্থানে রয়েছেন যুক্তরাজ্য, আর ষষ্ঠ অবস্থানে রয়েছেন ইটালি। এদিকে চলতি সপ্তাহে বিশ্বে আক্রান্তের 10ম স্থানে গিয়ে পৌঁছেছেন ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছেন মহারাষ্ট্র। অর্থাৎ আমরা বলতে পারি যে এশিয়ার মধ্যে বাংলাদেশ যে 22তম অবস্থানে রয়েছেন, কিন্তু ভারত কিন্তু এর মধ্যে 10ম স্থানে গিয়ে পৌঁছেছেন। আরেকটি বিষয় আমরা জানাতে চাই, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের যে ভ্যাকসিন তৈরির একটি আশার বাণী শুনিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড ভিত্তিক জৈব প্রযুক্তি কোম্পানি নোভাভ্যাক্স। এবছরের শেষের দিকে ভ্যাকসিনটি হাতে আসতে পারে বলে জানিয়েছেন কোম্পানিটি। এদিকে যুক্তরাষ্ট্রের পর এবার রেমডেসিভির শুধু ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছেন কিন্তু ব্রিটেন, যাকে ইতিবাচক হিসেবে দেখছেন চিকিৎসকরা। আসলে এই ছিল আমার কাছে করোনা ভাইরাস নিয়ে সর্বশেষ চিত্র। আমরা এখন আবারও চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে। মুন। রাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের অপর একটি স্টুডিও থেকে সহকর্মী রাকিব হাসান যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন দেশ ও দেশের বাইরের করোনা পরিস্থিতি। করোনা আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন, স্বজন সহ অনেকেই ভয়ে এগিয়ে আসেননি তাদের দাফন কিংবা শেষকৃত্যে। তবে প্রাণের মায়া ত্যাগ করে মৃত্যুর পরের পুরো প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব পালন করে যাচ্ছেন কিছু মানুষ। অনেকের ঈদও কেটেছে অ্যাম্বুলেন্সে কিংবা সমাধিস্থলে। খোকন চৌধুরীর ক্যামেরায় মাহবুব সৈকতের রিপোর্ট। এক অন্যরকম বাংলাদেশ। অন্তিম শয্যায়ও পাশে নেই আপনজন। চিরচেনা মানুষগুলো যেন অচেনা। নেই জানাজায় প্রিয়জনের ঢল, কান্নার রোল নেই আপনজনের। চাইলেও কাফনের কাফন সরিয়ে প্রিয় মুখটি ছোঁয়ার নেই সুযোগ। শেষ বিদায়ের এমন দৃশ্য দেখেনি কেউ কখনো। যখন আপন মানুষজন দূরে থাকছেন, তখন দাফন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন একদল অকুতোভয় সৈনিক। প্রথম থেকে আমরা লাভবাহিক বলে এই কাজের জন্য ঝাঁপিয়ে পড়ছি। যখন আমি দাফন কাফন করতে যাই, খুবই মায়া লাগে যে তাদের কেউ নাই, আল্লাহ এমন মৃত্যু যেন কাউকে না দেয়। এদের মধ্যে আল মার্কাজুল ইসলামী, কোয়ান্টাম ফাউন্ডেশন এবং রহমতে আলম সমাজসেবা সংস্থার নিবেদিত প্রাণ কর্মীরা অন্যতম। একটা লোক আমাদের সাথে ছিলেন, তার স্বজন আর কি, যে মারা গিয়েছেন, কিন্তু যখন আমরা ডেড বডি রিসিভ করতে যাই তখন তাকে আর পাওয়া যায় না। একদম পাওয়া যায় না বলতে আজও পর্যন্ত ফোন দিয়ে জিজ্ঞাসা করে নেয় যে কবরটা করতে হবে। একটা মেয়ে মারা গিয়েছেন হচ্ছে বাসায়, এইভাবে পড়ে আছে 3 ঘন্টা যাবত মেয়েটা হয়েছিল, কেউ ধরেও নাই, কেউ চোখটাও বন্ধ করে দেয় নাই। দাফন কার্যক্রমে অংশ নিতে গিয়ে পরিবার বিচ্ছিন্ন এই করোনা যোদ্ধারা। এবারের ঈদও কেটেছে তাই অ্যাম্বুলেন্স, হাসপাতাল, মর্গ আর লাশ নিয়ে গোরস্থানে। একটু খারাপ লাগতেছে, তারপরও বৃহৎ জাতির সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারছি, এই জন্য আমি অনেক আনন্দিত। প্রথম থেকেই আমাদের ফ্যামিলি যারা আছেন, বাবা মা আত্মীয় স্বজন, ওনারা খুশি। ব্যক্তি উদ্যোগেও এ ধরনের মৃত ব্যক্তির সৎকারের রয়েছে অনুকরণীয় দৃষ্টান্ত। আমি যদি 2-4-5 জনের দাফন কাফনের শরীক হয়, আল্লাহ হয়তো এই উসিলায় আমাকে দাফন কাফনের ব্যবস্থা করবেন। স্বাস্থ্যবিধি মানায় এই সেবকদের কেউই আক্রান্ত হননি করোনায়। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত কোনো ধরনের কোনো করোনা আক্রান্ত হয় না। শ্বাস প্রশ্বাস, হাঁচি, কাশি এগুলো থেকে ছড়ায়। মৃতদেহের এই কোনো ক্ষমতা নাই। হাতে গ্লাভস এবং মাস্ক ব্যবহার করে মৃতদেহ সৎকারের কাজে অংশগ্রহণ করি, এই সংক্রমণের হারটা অনেক কমে যায়। মহামারীর এই সময়ে লাশ দাফনে এলাকাবাসীর অমানবিকতাও ব্যথিত করে বিবেকবানদের। যে অনেকের মনে করোনায় আক্রান্ত রোগীদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ঘৃণার একটা ভাব আছে, এটি পরিহার করুন। এটি অন্যায়, এটি পাপ। নানামুখী প্রচারে কিছুটা হলেও বেড়েছে সচেতনতা। ভাইরাস যদি আসে হয়তো বা সেটা রিকভার করবো ইনশাল্লাহ, বাট বাবা তো আর পাবো না। চাচা অনেক অসুস্থ হয়ে গেছে, এই কথাটা শুনে আমরা শুরু থেকেই সাথেই ছিলাম। স্বপ্নের পৃথিবী, মায়ার সংসার, সাধনার সম্পদ, সব কিছুই শেষ মৃত্যুর মাধ্যমে। প্রত্যেক মানুষেরই অনিবার্য পরিণতি হচ্ছে মৃত্যু, কিন্তু এমন মৃত্যু কারোই কাম্য নয় যে মৃত্যুতে নিজের স্বজনদের পাশে পাওয়া যায় না। সচেতনতা বাড়ায় কোনো কোনো মৃত্যু ব্যক্তির পাশে এখন স্বজনদের দেখা গেলেও অধিকাংশেরই জোটে না এই শেষ বিদায়ে সেই ভাগ্য।
যারা চলে যাচ্ছেন পরপারে এ পৃথিবী ছেড়ে, তাদের সবার রুহের মাগফিরাত, আত্মার শান্তি কামনা করছি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। প্রিয়জনের সাথে ঈদ শেষে কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। গাজীপুরের বিভিন্ন সড়ক মহাসড়কে দেখা গেছে বহু মানুষের উপস্থিতি। অনেকেই আবার সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা সহ হালকা যানবাহনে চড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। যাত্রীদের অভিযোগ, গণপরিবহন বন্ধ থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে তাদের কর্মস্থলে ফিরতে হচ্ছে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকামুখী মানুষের চাপ কিছুটা বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় করোনা ভাইরাসের আতঙ্ক নিয়েই লোকজন পিকআপ, লেগুনা, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলে করে কয়েক গুণ বেশি ভাড়ায় ঢাকায় আসছে। জীবিকার তাগিদে ও চাকরি বাঁচানোর জন্য করোনার মধ্যে ঢাকায় ফিরতে হচ্ছে বলে জানান তারা। এদিকে জীবিকার তাগিদে দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঈদে ঘরে ফেরা মানুষ ফিরতে শুরু করেছে রাজধানীতে। সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে পাটুরিয়া ঘাটে ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীরা ফেরিতে করে ঢাকায় আসছেন। এখন 15টি ফেরির মধ্যে 9টি ফেরি চলাচল করছে। যানবাহনের চাপ বাড়লে ফেরির সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। তবে পদ্মা ও যমুনা নদীতে পানি বৃদ্ধি ও স্রোতের কারণে ফেরি পারাপার ও লোড আনলোডে কিছুটা সময় বেশি লাগছে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। ঝড় বৃষ্টির তাণ্ডবে বিভিন্ন সড়কে গাছ ভেঙে পড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আগামী 5 দিন বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, পায়রা ও মংলা সমুদ্র বন্দর এবং কক্সবাজারকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শারমিন আজাদের রিপোর্ট। গতরাতে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয় ঢাকায়। এর ফলে ভেঙে পড়ে অনেক গাছ, তৈরি হয় জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যে আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সৃষ্টি হয়েছে বৈরী আবহাওয়া। কয়েকদিন রোদ গেল না, আর এই সময়টা তো প্রি মনসুন পিরিয়ডে আপনার থান্ডারস্টর্ম পিরিয়ড। ওয়েস্টার্লি লো এর অনেকগুলো ট্রাপ ছিল, হেভি ট্রাপ, এবং একটা লো ফর্ম করছে যে বাংলাদেশের উপর দিয়ে ট্রাপটা গেছে। ঝড়ে গাছ ভেঙে পড়ায় মানুষের চলাচলে বিঘ্ন ঘটেছে। আমরা সকালে ভোরবেলা আইছি যে গাছপালা পড়ছে, এগুলো উঠে দিলাই। ঝড় তো তাণ্ডব চালাইছে আজকে রাত্রে আর কি। হ্যাঁ, এর কারণে বিভিন্ন জায়গায় মানে কিছু গাছ আর কি পড়ে গেছে আর কি। এছাড়া জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে। পানি ঠেলে যাত্রী নেওয়া কষ্ট, অনেক কষ্ট, যেমন জানা গাড়ি বন্ধ হয়ে যেতেছে, গাড়ি তোলান যাইতেছে না, গাড়ি ঢাকার লাগতেছে, গাড়ি ডিস্টার্ব করে। বাসায় ভিতরে পানি। এই বৃষ্টি হলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। ঊর্ধ্বতন কর্মকর্তা অনেকবার এটা নিয়ে বসছে, কিন্তু এখন পর্যন্ত এটা কোনো সমাধান হয় নাই। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বায়ুচাপের তারতম্যে আধিক্য ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 4 ফুট অধিক উচ্চতায় প্লাবিত হতে পারে। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। জয়পুরহাটে ঘূর্ণিঝড়ে 40টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। দেয়াল চাপা পড়ে একই পরিবারের 3 জন সহ 4 জনের মৃত্যু হয়েছে। রাতে জেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড়ে বাড়ির উপর গাছ ভেঙে পড়লে দেয়াল চাপায় একই পরিবারের মা সহ 2 শিশুর মৃত্যু হয়। এছাড়া কালাই উপজেলার হারুঞ্জা আকন্দপাড়া গ্রামে ঘর ভেঙে পড়ে একজন মারা যান। এদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রায় 2000 বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে গেছে। শত শত গাছ ও বিদ্যুতের শতাধিক খুঁটি উপড়ে পড়ে গেছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে 2 শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। সকালে রসুলবাগ এলাকায় এই ঘটনা ঘটে। সকালে বৃষ্টির সময় বজ্রপাতে ট্রান্সফরমার থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পাশের একটি টিনের চালের উপর পড়ে। এ সময় ঘর থেকে বের হতে গিয়ে শিশু সহ 3 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর আরও 3 জন আহত হন। কোভিড-19 মহামারী, সার্স-CoV-2 ভাইরাস কিংবা নিপা ভাইরাস তার প্রকৃত উৎস বাদুড় এমন প্রমাণ পাওয়ার পর থেকে বাদুড় সম্পর্কে আরও খারাপ ধারণা তৈরি হয়েছে সবার মাঝেই। অনেকেই বলা শুরু করেছে পৃথিবী থেকে বাদুড় সরিয়ে ফেলতে হবে, কিন্তু তাতে যে সুফলের চেয়ে কুফলই বেশি বয়ে আনবে এমনটা বুঝতে পারছেন না অনেকেই। আরও জানাচ্ছেন মোবালিক করিম। যত দোষ যেন বাদুড়ের, যে কোনো অশুভের প্রতীক যেন পৃথিবীর একমাত্র উরুক্কু স্তন্যপায়ী প্রাণীটি।
ভৌতিক চলচ্চিত্র কিংবা হ্যালোইন দিয়ে ট্যাবলয়েড কিছুই বাদ যায় না বাদুরকে নিয়ে। বাদুর মানেই যেন ভীতিকর। বর্তমানে কোভিড-19 মহামারীর সৃষ্টির পেছনে দায়ী যে SARS-CoV-2 তার প্রকৃত উৎস বাদুর। এমন প্রমাণ পাওয়ার পর থেকে বাদুর সম্পর্কে আরও খারাপ ধারণা তৈরি হয়েছে। বাদুরের সংখ্যা কমানোর জন্য সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হচ্ছে। কিন্তু তাতে অবস্থা কি দাঁড়াবে তা কি একবার কেউ ভেবেছেন? গবেষকদের যুক্তি, বাদুরের প্রতি এমন নেতিবাচক মনোভাব দেখালে বাদুর সংরক্ষণ আরও কঠিন হবে এবং এ থেকে বাদুর যে সুবিধাগুলো দেয় তা রক্ষা করাও কঠিন হবে। অনেক গবেষক ইবোলা, নিপা, সার্স ভাইরাস ছড়ানোই বাদুরের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা দেখতে পেয়েছেন। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে বাদুর থেকে যত রোগ ছড়ায় তার সংখ্যাটা ভ্রু কুঁচকে দেওয়ার মতোই। তবে রোগের ঝুঁকি সৃষ্টির জন্য বাদুরকে দায়ী করে নিশ্চিহ্ন করে দেওয়ার আগে এর উপকারী দিকগুলো বিবেচনা করতে হবে। বাদুরের সবচেয়ে বড় উপকার হচ্ছে আমাদের বনাঞ্চলে গাছের সংখ্যা বাড়ানো ও সার সরবরাহ। আম সহ বিভিন্ন ফলে পরাগন ছাড়াও প্রায় 300 প্রজাতির শস্যে পরাগনে সাহায্য করে বাদুর। বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ খেয়েও খাদ্য উৎপাদন বাড়ায়। তাই বাদুর নির্মূলের আগে একবার হলেও এর সব দিক বিবেচনা করা উচিত বলে মত দিয়েছেন বেশিরভাগ বিশেষজ্ঞরা। মুবাল্লিক করিম, মাই টিভি। দর্শক, নিচ্ছে একটি সংবাদ বিরতি, ফিরছি একটু পর। মাই টিভির সঙ্গেই থাকুন। দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একবার, দেখছেন মাই টিভি সংবাদ। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের রাজনৈতিক জীবনের 50 বছর পূর্তি উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শেখ হাসিনা টেলিফোনে রাজাপাকসেকে অভিনন্দন এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। শ্রীলঙ্কা ও দক্ষিণ এশিয়ার অন্যতম নেতা মাহিন্দা রাজাপাকসেকে তার অবদানের জন্য উষ্ণ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় আসার 50 বছর পূর্তি উপলক্ষে 5 ফুট উঁচু একটি ফুলের তোড়া রাজাপাকসেকে উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নহীনতার কারণে করোনা মহামারীতে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরায় তার বাসভবনে ভিডিও সাংবাদিকদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এই অভিযোগ করেন। সংক্রমণ রোধে বিরোধী দলের কোনো পরামর্শ আমলে না নিয়ে সরকার দায়িত্বশীল ব্যক্তিরা উপহাস করছে বলে অভিযোগ করেছেন তিনি। ওনারা তো লকডাউনই ঘোষণা করেন না, ওনারা বলছেন সাধারণ ছুটি। যখনই সাধারণ ছুটি হবে তখন তো ছুটির আমেজ আসে, ওই জায়গাটাতেই সরকার সবচেয়ে বড় ভুলটা হয়েছে। তার কোনো লকডাউন না করে সাধারণ ছুটি দিয়ে তারাই পড়ে। দ্বিতীয়ত, কোনো সমন্বয় সামঞ্জস্য না রেখে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো তারা খুলে দিলেন, কোনো সমন্বয় ছিল না বলে কিন্তু এটা হয়েছে। দিনাজপুরের বিরামপুরে অ্যালকোহল জাতীয় পানীয় পান করে 6 যুবকের মৃত্যু হয়েছে। ভোরে পৌর এলাকার মাসুদপুর গ্রামের কয়েকজন যুবক অসুস্থ হলে তাদের দিনাজপুর ও রংপুর মেডিকেলে নেয়ার পথে 3 জন মারা যান। অপর 3 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও বিরামপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পানীয় বিক্রেতাকে আটক করেন। এই সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও 22 জনের মৃত্যু, শনাক্ত 1541, নতুন 346 জন সহ মোট সুস্থ 7925 জন। দৃষ্টান্ত স্থাপন করে করোনায় মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করছেন কিছু মানুষ। কর্তব্যের কারণে অনেকের ঈদ কেটেছে অ্যাম্বুলেন্সে কিংবা সমাধিস্থলে। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। বিভিন্ন মহাসড়ক ও ঘাটগুলোতে বাড়ছে ব্যক্তিগত গাড়ির চাপ। রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড় ও মুষলধারে বৃষ্টি, সড়কে ভেঙে পড়েছে গাছ, কিছু এলাকায় জলাবদ্ধতা। জয়পুরহাটের ঝড়ে 4 জনের মৃত্যু। করোনা সংকট সত্ত্বেও পুরোপুরি লকডাউনের পথে যায়নি জার্মানি। আসন্ন গ্রীষ্মে আবারও সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় আক্রমণ চালিয়েছে বিশাল এক ঝাঁক পঙ্গপাল, আতঙ্কে কৃষকরা।
দর্শক সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbg নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা এবং twitter/mytvবাংলা। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।